আমি কবি হতে চাইনি, ঔপন্যাসিক হওয়ার কোনো সম্ভাবনাও নেই, তবে ধৈর্যশীল পাঠক হতে কখনো কার্পণ্য করিনি। তাই অনেক ক্ষেত্রে পছন্দের লেখকের লেখাতে প্রত্যাশার সাথে প্রাপ্তির মধ্যেকার গরমিল বা অপূর্ণতা থাকলে সেটা সহজে মেনে নিতে পারি না, আর এটাই আমাদের দীর্ঘকাল স্থায়ী হয়। তবে সবকিছুর যুক্তিতে প্রতিযুক্তি দাঁড় করিয়ে একটা হেস্তনেস্তে পৌঁছানো অতটা কঠিন হয়নি। সাহিত্য আর যাই হোক রকেট সায়েন্স নয়। যন্ত্র থেকে ব্যক্তি এখানে যেহেতু মুখ্য, তাই ব্যক্তিতে ব্যক্তিতে বিরাজমান ঘটনার দুর্ঘটনাই আসল গুরুত্ব পায়। এখানে যেমন আছে ঘটনার ঘনঘটা, তেমনি আছে চরিত্রের চুলচেরা বিশ্লেষণ। দেখুন না, এই ৭ম পর্ব অবধি বামুনের মেয়ে উপন্যাসে কত নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় হলো আপনাদের। ঠিক তেমনি আজকের ৮ম পর্বে আছেন এক নতুন চরিত্র, কালীতারা। কে কালীতারা জানতে হলে শুনতে থাকুন বামুনের মেয়ে উপন্যাসের ৮ম পর্ব। উপন্যাসের সূত্রধর জয়িতা, গোলকের ভূমিকায় হৃদ, মৃত্যুঞ্জয় সায়ন্তন, সন্ধ্যার চরিত্রে সোনালী, কালীতারার ভূমিকায় শাশ্বতী, জগদ্ধাত্রীর ভূমিকায় প্রিয়াঙ্কা। শব্দ সংযোজন, পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী। প্রচ্ছদ হৃদ, নির্দেশনা প্রিয়াঙ্কা, মূল ভাবনা সায়নী। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বামুনের মেয়ে উপন্যাসের ৮ম পর্ব। রোববার মানে গপ্পবার। তাহার পর জ্ঞানদা সেই যে ঘরে কবাট দিল আর খুলিল না। বৃদ্ধ অন্ধ শ্বশুর সমস্ত দুপুর বেলাটা বিমূঢ় বুদ্ধিভ্রষ্টের ন্যায় নীরবে বসিয়া থাকিয়া ধীরে ধীরে বাটির বাহির হইয়া গেলেন। সঙ্গে সৌদামিনীও গেল। এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের হেতু সেও বুঝিতে পারে নাই, কিন্তু সে মেয়ে মানুষ, অমন করিয়া নিঃশব্দে ফিরিয়া যাওয়া তাহার সাধ্য নয়। যাইবার পূর্বে জ্ঞানদার রুদ্ধ দরজার বাহিরে দাঁড়াইয়া যে গুটি কয়েক কথা বলিয়া গেল, তাহা সুন্দরও নয়, মধুরও নয়, কিন্তু কোনো কথার কোনো জবাবই জ্ঞানদা দিল না। এমনকি তাহার এক বিন্দু কান্নার শব্দ পর্যন্ত সে বাহিরে আসিতে দিল না। ছেলেবেলা বিধবা হওয়ার দিন হইতে যে শাশুড়ি তাহাকে এত কাল বুকে করিয়া মানুষ করিয়াছেন, একটি দিনের জন্য কোনো দুঃখ দেন নাই, আজ তিনি মৃত্যু শয্যায়। কেবল তাহারই মুখ চাহিয়া তাহার দুঃখের জীবন মুক্তি পাইতেছে না, অথচ তাহার অশক্ত অন্ধ শ্বশুর রিক্ত হস্তে ফিরিয়া চলিলেন। এ যে কি এবং কি করিয়া যে এই ব্যথা সে তাহার রুদ্ধ কক্ষের মধ্যে একাকী বহন করিতে লাগিল, সে কেবল জগদীশ্বরই দেখিলেন। বাহিরে তাহার আর কোনো সাক্ষ্য রহিল না। বৃদ্ধের যাইবার সময় গোলক দেখা করিলেন, সবিনয়ে পাথেয় দিতে চাহিলেন, এবং জ্ঞানদার না যাওয়ার বিস্ময় ও বেদনা তাহার বুদ্ধিকেও যেন অতিক্রম করিয়া গেল। গোলক বাহিরের ঘরে আসিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বসিয়া আছে। মৃত্যুঞ্জয় দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিল। গোলক নমস্কার ফিরাইয়া দিলেন না, ঘাড়টা একটুখানি নাড়িয়া বলিলেন, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম বাবাজি। মৃত্যুঞ্জয় কহিল, আগে শুনেই তো মুখে দুটি ভাত দিয়ে ছুটে আসছি গো চাটুর্য মশাই। তা তো আসছো হে, কিন্তু ঘটকালি তো করে বেড়াও। বলি দেশের খবর টবর কিছু রাখো। হ্যাঁ, ঘটক ছিলেন বটে তোমার পিতামহ রামতারণ শিরোমণি, সমাজটি ছিল তার নখদর্পণে। আগে আমার অপরাধ কি? সব মেয়ে মানুষের কাজ। তো সে যাই হোক,
জগ বামুনির মেয়েটা কি হাসপদ্দা বলুন দেখি, হ্যাঁ শ্বশুর মশাই? রাসু পিসির কাছে শুনে আমার যেন কার আগে চলে যাচ্ছি। কি কি ব্যাপারটা কি বলো দেখি? আপনি কিছু শোনেননি না? না না, কিচ্ছু না। হয়েছে কি? আপনারাও কেউ শুনল ও মেয়েটার আর বিয়ে হয় না। শুনলাম আপনি নাকি দয়া করে দুটো ফুল ফেলে দিয়ে ব্রাহ্মণের কুলটা রক্ষা করতে চেয়েছিলেন। ছড়ি নাকি রেস করে সবার সুমুখে বলেছে, কড়া উচ্চারণ করতে মুখে বাদে মশাই। বলেছে নাকি ঘাটের মরার গলায় ছেঁড়া জুতোর মালা গেঁথে পরিয়ে দেবে। তার মা বাপু নাকি তাকে সায় দিয়েছে। রাগে গোলকের চোখ মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু এক নিমেষে নিজেকে সামলাইয়া লইয়া হা 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 করিয়া হাসিয়া কহিলেন, বলেছে নাকি ছুরি? আচ্ছা ফাজিল তো। হক ফাজিল, কিন্তু তাই বলে আপনাকে বলবে এই কথা? জানে না আপনার পায়ে মালা দিলে তার 56 পুরুষ উদ্ধার হয়ে যাবে? আপনি বলেন কি? গোলক প্রশান্ত হাসি মুখে কহিলেন, ছেলে মানুষ, রাগ করতে নেই হে মৃত্যুঞ্জয়, রাগ করতে নেই। আমার মর্যাদা সে কি জানবে হে? জানো তোমরা, জানে 10খানা গ্রামের লোক। মৃত্যুঞ্জয় গলাটা কথাঞ্চিত সংযত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি তাহলে সত্যি নয়? আপনি তাহলে আশু পিসিকে গিয়ে রাধা মাধব, তুমিও খেপলে বাবাজি। যার অমন গৃহলক্ষ্মী যায় সে নাকি আবার। মধুসূদন, তুমি ভরসা। তাহার ভক্তি গদগদ উচ্ছ্বাসের প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় কি বলিবে ভাবিয়া না পাইয়া শুধু তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। গোলক কয়েক মুহূর্ত পরে উদাস কণ্ঠে কহিতে লাগিলেন, ছাইপাশ মনেও পড়ে না কিছু। লোকজনেরা তো দিবারাত্রি খেয়ে ফেললে আমাকে। একে বাঁচান, ওকে রক্ষা করুন, অমুকের কুল উদ্ধার করুন। আমাকে তো জানো, চিরকাল অন্যমনস্ক উদাসীন লোক। হয়তোবা মনের ভুলে কাউকে কিছু বলেও থাকবো। মধুসূদন, তুমি ভরসা, তুমি গতিমুক্তি। ঘটক মৃত্যুঞ্জয় পাইয়া বসিল, সবিনয়ে কহিল, আগে তাই যদি হয় আমাদের প্রাণকৃষ্ণ মুখোশের মেয়েটিকে আপনার পায়ে স্থান দিতে হইবে। ব্রাহ্মণ করি, মেয়েটির বয়সও 13-14 হলো, কিন্তু যেমন লক্ষ্মী তেমনি সুরূপা। তুমি পাগল হলে মৃত্যুঞ্জয়? আমার ওসব সাজে না ভালো লাগে? হ্যাঁ, তা মেয়েটি বুঝি এরই মধ্যে বছর 14 হলো? বেশ একটু বাড়ন্ত গরম বলেই শুনেছি, না? আগে হ্যাঁ, খুব খুব। তাছাড়া যেমন শান্ত তেমনি সুন্দরী। আমার আবার সুন্দরী, আমার আবার রূপসী? হ্যাঁ, যে লক্ষ্মীর প্রতিমে হারালাম। মধুসূদন, কারো দুঃখই সইতে পারিনি। শুনলে দুঃখই হয়। তা 13-14 যখন বলছে, তখন 15-16 তো হবেই। ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে বলো। তাতে আর সন্দেহ কি? বুঝি সমস্তই মৃত্যুঞ্জয়। কুলীনের কুল রাখা কুলীনেরই কাজ, না রাখলে প্রত্যবায় হয়। কিন্তু একে শোকতাপের শরীর, বয়সও ধরো 50-এর কাছে ঘেঁষেই আসছে, কিন্তু কি যে স্বভাব! অপরের বিপদ শুনলেই প্রাণটা যেন কেঁদে ওঠে, না বলতে পারিনি। মৃত্যুঞ্জয় পুনঃ পুনঃ শিরসঞ্চালন করিতে লাগিল। গোলক পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিতে লাগিলেন,
এই স্বভাব কুলীনের গ্রামে সমাজের মাথা হওয়া যে কি ঝকমারি তা আমি জানি। কে খেতে পাচ্ছে না, কে পড়তে পারছে না, কার চিকিৎসা হচ্ছে না, এই সকল তো আছেই। তার উপর এইসব জুলুম হলে তো আমি আর বাঁচি নে মৃত্যুঞ্জয়। প্রাণকৃষ্ণ গরিব, তা মেয়েটি বুঝি বেশ ডাগর হয়ে উঠেছে। 13-14 নয়, 15-16 কম হবে না কিছুতেই। তা তা বলো না হয় প্রাণকৃষ্ণকে একবার দেখা করতে। মৃত্যুঞ্জয় ব্যগ্র হইয়া বলিল, আজই গিয়ে পাঠিয়ে দেবো, বরঞ্চ সঙ্গে করেই না হয় নিয়ে আসবো। হ্যাঁ এনো, কিন্তু বড় বিপদে ফেললে মৃত্যুঞ্জয়। গরিব ব্রাহ্মণের এ বিপদে না বলবই বা কি করে। মধুসূদন, দয়া ঋষিকেশ হৃদিস্তিকেন, যা করাবেন তাই করতে হবে, আমরা নিমিত্ত বইত না। মৃত্যুঞ্জয় নীরব হইয়া রহিল। গোলকের হঠাৎ যেন একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, হ্যাঁ দেখো, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি তাই এখনো বলা হয়নি। বলছি, মাসটা বড় টানাটানি চলছে, তোমার সুদের টাকাটা এ মাসটা যদি একটু দয়া করে মানে আর কি। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। আমি কষ্ট দিয়ে 1 পয়সাও নিতে চাইনি, কিন্তু বাবাজি তোমাকেও আমার একটি কাজ করে দিতে হবে। যে আজ্ঞা করুন। সনাতন হিন্দু ধর্মটি বাঁচিয়ে সমাজ রক্ষা করে চলা তো সহজ দায়িত্ব নয় মৃত্যুঞ্জয়। এ মহৎ ভার যার মাথার উপর, তাকে সকল দিকে চোখ কান খুলে রাখতে হয়। শুনেছিলাম প্রিয় মুখুজ্জের মায়ের সম্বন্ধে কি একটা নাকি গোল ছিল। এই খবরটি বাবা তোমাকে তাদের গ্রামে গিয়ে অতি গোপনে সংগ্রহ করে আনতে হবে। সে ছিলেন বটে তোমার পিতামহ শিরোমণি মশাই। 20-30 খানা গ্রামের নারীর খবর ছিল তার কণ্ঠস্থ। ভূপতি চাটুর্যের যে 10টি বছর হুঁকো নাপতে বন্ধ করে দিয়েছিলাম, ভায়াকে শেষে বাপ বাপ করে ছন্নভন্ন হয়ে গাঁ ছেড়ে পালাতে হলো, সে তো তোমার পিতামহের সাহায্যেই। কিন্তু তোমার বাবা তার কীর্তি বজায় রাখতে পারলে না, এ কথা আমাকে বলতেই হবে। মৃত্যুঞ্জয় তাহার পূর্বপুরুষের তুলনায় নিজের হীনতা উপলব্ধি করিয়া অত্যন্ত লজ্জিত হইল। কহিল, আপনি দেখবেন চাটুর্য মশাই, আমি একটি হপ্তার মধ্যে তার পেটের খবর টেনে বার করে আনবো। তা তুমি পারবে পারবে, কত বড় বংশের ছেলে। কিন্তু দেখো বাবাজি, এ নিয়ে এখন আর 5 কান করবার আবশ্যক নেই। কথাটা তোমার আর আমার মধ্যেই গোপন থাক। সমাজের মান মর্যাদা রক্ষা করতে হলে অনেক বিবেচনার প্রয়োজন। তা দেখো, কেবল সুদ কেন, তোমার আসল টাকাটাও আমি বিবেচনা করে দেখব। কষ্টে পড়েছ, এ যদি আগে জানাতে। মৃত্যুঞ্জয় পুলকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, যে আজ্ঞে আপনার চরণেই তো পড়ে আসি, আমি কালই এর সন্ধানে যাব। এই বলিয়া সে গমনোদ্যত হইল। গোলক জিভ কাটিয়া কহিলেন, অমন কথা মুখে এনো না বাবাজি, আমি নিমিত্ত মাত্র, তাঁর শ্রীচরণে কীটাণু কীটের ন্যায় পড়ে আছি। এই বলিয়া তিনি উপরের দিকে শিবনেত্র করিয়া হাত জোড় করিয়া নমস্কার করিলেন। মৃত্যুঞ্জয় চলিয়া যাইতেছিল। অন্যমনস্ক গোলক সাহসা বলিলেন, আর দেখো, ওই প্রাণকৃষ্ণকে একবার পাঠিয়ে দিতে যেন ভুলো না। ব্রাহ্মণের বিপদের কথা শুনে পর্যন্ত প্রাণটা কেঁদে কেঁদে উঠছে। নারায়ণ, মধুসূদন, তুমি ভরসা। 3 প্রসিদ্ধ জয়রাম মুখর দৌহিত্র শ্রীমান বীরচন্দ্র বন্দর সহিতই সন্ধ্যার বিবাহ স্থির হইয়া গেছে।
আগামী করল বরপক্ষ আশীর্বাদ করিতে আসিবেন। বাড়িতে তাহার উদ্যোগ আয়োজন চলিতেছে। অগ্রহায়ণের শেষাশেষি বিবাহ, একটি মাত্র দিন আছে, তাহার পরে দীর্ঘদিন ব্যাপী অকাল। এই সূত্রে বহু বৎসর পরে বহু সাধ্য সাধনায় শাশুড়ি কাশী হইতে আসিয়াছেন। সন্ধ্যার পরে ভাঁড়ার ঘরের দাওয়ায় বসিয়া প্রদীপের আলোকে জগদ্ধাত্রী মিষ্টান্ন রচনা করিতেছিলেন এবং তাহারই অদূরে কম্বলের আসনে বসিয়া বৃদ্ধা শাশুড়ি কালীতারা মালা জপ করিতেছিলেন। শীতের আভাস দিয়াছে। তাহার গায়ে একখানি গেরুয়া রঙের লুই, পরিধানেও সেই রঙে রঞ্জিত বস্ত্র। পুত্রবধূর দিকে দৃষ্টিপাত করিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন, বিয়ের বুঝি আর দিন 10 বাকি রইল বৌমা? জগদ্ধাত্রী মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, কোথায় 10 দিন মা, এই নিয়ে আজ 9 দিন। কাজটা হয়ে গেলে যেন বাঁচি, এ পোড়া দেশে কিছুই যেন না হলে আর ভরসা হয় না। শাশুড়ি একটু হাসিয়া কহিলেন, সব দেশেই এই ভয় মা, কেবল তোমাদের গ্রামেই নয়। কিন্তু এতে আশা ভরসারই বা কি আছে বৌমা? অমন লক্ষ্মীর প্রতিমা মেয়েকে যখন জলে ফেলেই দিচ্ছ। জগদ্ধাত্রী চুপ করিয়া কাজ করিতে লাগিলেন, উত্তর দিলেন না। শাশুড়ি বলিলেন, প্রিয়র কাছে সমস্তই শুনেছি। আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম। এমন সোনার চাঁদ ছেলেকে তোমার পছন্দ হলো না বৌমা? জগদ্ধাত্রী বিশেষ খুশি হইলেন না, বলিলেন, কিন্তু কেবল পছন্দই তো সব নয় মা। নয় মানি, কিন্তু ফিরে এসে সন্ধ্যার কাছে তার কথা পেরে একটু একটু করে যতটুকু পেলাম, তাতেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগলো। হ্যাঁ বৌমা, মা হয়েও কি এ তোমার চোখে পড়লো না? চোখে তাহার বহু দিন পড়িয়াছে, কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব। বরঞ্চ সভয়ে এদিকে ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন, কাজকর্মের বাড়ি, কেউ যদি এসে পড়ে তো শুনতে পাবে মা। শাশুড়ি আর কিছুই বললেন না, কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিলেন, আচ্ছা মা, তুমি কি করে এমন কথা বলো? তোমার এত বড় কুলের মর্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? তাছাড়া তার তো জাতও নেই। যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেছে, এ কথাটা কি তোমাকে তারা বলেছে? জগদ্ধাত্রী মনে করিলেন ইহার পরে আর কাহারও বলিবার কিছু থাকিতেই পারে না, কিন্তু শাশুড়ি ঘাড় নাড়িয়া কহিলেন, বলেছে বই কি, কিন্তু তার কিছুই যায়নি বৌমা, সমস্তই বজায় আছে। কেবল তার বিদ্যা বুদ্ধির জন্যই বলছি নে। ছোট জাত বলে যে অনাথা মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, সে তাদেরই বুকে তুলে নিলে। তবে জাত ভগবানের বরে অমর হয়ে গেছে বৌমা, তাকে আর মানুষ মারতে পারে না। জগদ্ধাত্রী মনে মনে কুপিত হইয়া বলিলেন, অনাথা বলেই কি হাড়ি দুলে হয়ে বামুনের ভিটে বাড়িতে বাস করবে মা? এই কি শাস্ত্রে বলে? শাস্ত্রে কি বলে তা ঠিক জানি নে বৌমা, কিন্তু নিজের ব্যথা যে কত তা তো ঠিক জানি। আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ ব্যথা যদি পেতে তো বুঝতে বৌমা, ছোট জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিয়ত কোথা দিয়ে দিচ্ছেন। এই যে কুলের মর্যাদা, এ যে কত বড় পাপ, কত বড় ফাঁকির বোঝা, এ যদি টের পেতে তো নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না মা? যা তার কুলি সত্যি, আর দুটো মানুষের সমস্ত জীবনের সুখ দুঃখ কি এত বড়ই মিথ্যে মাগো? জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া কহিলেন, তাহলে কি মিথ্যে নিয়েই পৃথিবী চলছে মা? পৃথিবী তো চলে না বৌমা, চলে কেবল আমাদের মতো অভিশপ্ত জাতের। আমি বিদেশে থাকি, অনেক বয়স হলো, অনেক দেখলাম।
অনেক দুঃখও পেলাম। আমি জানি যাকে বংশের মর্যাদা বলে ভাবছো যথার্থ সে কি, কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারবো না, হয়তো বুঝতেও তুমি পারবে না। তবুও এই কথাটা আমার মনে রেখো মা, মিথ্যাকে মর্যাদা দিয়ে যত উঁচু করে রাখবে তার মধ্যে তত গ্লানি, তত পঙ্ক, তত অনাচার জমা হয়ে উঠতে থাকবে, উঠছেও তাই। জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু মেয়েকে আসিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। সন্ধ্যা খিড়কির বাগানে এতক্ষণ তাহার ফুল গাছে জল দিতেছিল। বাড়িতে প্রবেশ করিয়া হাতের ঘটিটা প্রাঙ্গণের চাতালের ওপর রাখিয়া দিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। মায়ের প্রতি চাহিয়া কহিল, ও কি মা, চন্দ্রপুলি বুঝি? সকলের নাড়ু আছে, আমাদের নেই কেন? কালীতারা সস্নেহে হাসিয়া বলিলেন, তা তো জানি নে দিদি। সন্ধ্যা কহিল, আচ্ছা ঠাকুরমা, তোমার সব শুদ্ধ কতগুলি সতীন ছিল? 100, 200, 300, 400? ঠিক জানি নে দিদি, কিন্তু অসম্ভব নয়। আমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে, তখনই তার পরিবার ছিল 86টি। তারপরেও অনেক বিয়ে করেছিলেন, কিন্তু কত সে বোধ হয় তিনি নিজেও জানতেন না, তা আমি জানবো কি করে? আহা, তার লেখা তো ছিল। সেই লেখা খাতাখানা যদি কেড়ে রাখতে ঠাকুরমা, তাহলে বাবাকে দিয়ে আমি খোঁজ করাতুম। তারা সব এখন কে কোথায় আছেন। হয়তো আমার কত কাকা, কত জ্যাঠামশাই, কত ভাই বোন সব আছেন না ঠাকুরমা? আহা, তাদের যদি সব জানতে পারা যেত। একটুখানি হাসিয়াই প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুরমা, ঠাকুরদা মশাই কালে ভদ্রে কখনো এলে তাকে ক টাকা দিতে হতো? দরদস্তুর নিয়ে তোমাদের সঙ্গে যদি ঝগড়া বেঁধে যেত, তাই না? জগদ্ধাত্রী রাগ করিয়া উঠিলেন, বলিলেন, জ্যাঠামি রেখে ঠাকুরের সেতলের জোগাড়টি সেরে ফেল দেখি সন্ধে। ঠাকুরমা নিজেও একটু হাসিয়া বলিলেন, সমস্তই তো জানো দিদি, কিন্তু তবু তো তোমাদের মোহ কাটে না। এই সকল বিরুদ্ধ আলোচনা জগদ্ধাত্রীর গোড়া হইতেই ভালো লাগিতেছিল না, এবং মনে মনে তিনি বিরক্তও কম হইতেছিলেন না। শাশুড়ির কথার উত্তরে বলিলেন, তখনকার দিনের কথা জানি নে মা, কিন্তু এখন অত বিয়েও কেউ করে না, ওসব অত্যাচারও আর নেই। আর জন কতক লোক যদি এক সময়ে অন্যায় করেই থাকে, তাই বলে কি বংশের সম্মান কেউ ছেড়ে দেয় মা? আমি বেঁচে থাকতে তো সে হবে না। গৃহস্বামিনী পুত্রবধূর উত্তপ্ত কণ্ঠস্বরে শাশুড়ি নীরব রহিলেন, কিন্তু সন্ধ্যা ব্যথিত হইয়া উঠিল। সে পিতামহীর আর একটু কাছে গিয়া কোমল স্বরে জিজ্ঞাসা করিল, কিন্তু কেন তারা অমন অত্যাচার করতেন ঠাকুরমা? তাদের কি মায়াও হতো না? ঠাকুরমা সন্ধ্যার হাত ধরিয়া তাহাকে পার্শ্বে টানিয়া লইয়া বলিলেন, মায়া কি করে হবে দিদি? একটি রাত ছাড়া যার সঙ্গে আর জীবনে হয়তো কখনো দেখা হবে না, তার জন্য কি কারো প্রাণ কাঁদে? আর সে অত্যাচার কি আজই থেমে গেছে? তোমার ওপরে যা হতে যাচ্ছে সে কি কারো চেয়ে কম অত্যাচার দিদি? জগদ্ধাত্রী হাতের কাজ রাখিয়া দিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া অত্যন্ত কঠোর স্বরে মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুই ঠাকুর ঘরে যাবি না আমি কাজকর্ম ফেলে রেখে উঠে যাব সন্ধ্যা? সন্ধ্যা মায়ের মুখের দিকে চাহিল, কিন্তু কথাও কহিল না, উঠিবার চেষ্টাও করিল না। ধীরে ধীরে পিতামহীকে জিজ্ঞাসা করিল, কিন্তু যে জিনিসটার এত সম্মান এতদিন ধরে এমন ভাবে চলে আসছে ঠাকুরমা, তাকে কি নষ্ট হতে দেওয়াই ভালো? এবার শাশুড়িও বধূর রুক্ষ কথায় বিশেষ কর্ণপাত করিলেন না। নাতিনীর প্রশ্নের জবাবে বলিলেন, কিছু একটা দীর্ঘদিন ধরে কেবল চলে আসছে বলেই তো ভালো হয়ে যায় না দিদি।
সম্মানের সঙ্গে হলেও না, মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়। যে মমতায় চোখ বুজে থাকতে চায় সেই মরে। আমার সকল কথা কাউকে বলবার নয় ভাই, কিন্তু এ নিয়ে সমস্ত জীবনটাই নাকি আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েছে। বলিতে বলিতে তাহার গলা যেন ভিতরের অব্যক্ত যাতনায় বুঝিয়া আসিল। সন্ধ্যা তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে বলিল, থাকবে ঠাকুরমা এসব কথা। তিনি অন্য হাত দিয়া পৌত্রীকে বুকের কাছে টানিয়া লইয়া নীরবে আপনাকে আপনি এক মুহূর্তেই সংবরণ করিয়া ফেলিলেন। তারপর সহজ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, সন্ধ্যা, দেশের রাজা একদিন শুধু গুণের সমষ্টি ধরেই ব্রাহ্মণকে কৌলিন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন। তারপর আবার এমন দুর্দিনও একদিন এসেছিল যেদিন এই দেশেরই রাজার আদেশে তাদের বংশধরদের কেবল দোষের সংখ্যা গণনা করেই মেলবদ্ধ করা হয়েছিল। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল তরুটি এবং অনাচারের উপর, তার ভিতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তাহলে আজ যে বস্তু তোমাদের এত মুগ্ধ করে রেখেছে, শুধু কেবল সেই কুল নয়, ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে। জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া চলিয়া গেলেন। কিন্তু সন্ধ্যা চুপ করিয়া সেইখানেই বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল তাহার সত্যবাদিনী সন্ন্যাসিনী পিতামহী ভিতরের কি একটা অত্যন্ত লজ্জা ও ব্যথার ইতিহাস কিছুতেই প্রকাশ করিতে পারিতেছেন না, কিন্তু তাহার বুক ফাটিতেছে। তাহার হঠাৎ মনে হইল তাহার পিতামহের বহু বিবাহের সহিত ইহার কি যেন একটা ঘনিষ্ঠ সংস্রব আছে। খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া সে সলজ্জে চুপি চুপি জিজ্ঞাসা করিল, সত্যি কি ঠাকুরমা আমাদের মধ্যে খুব বেশি অনাচার প্রবেশ করেছে? জানি আমরা এত গর্ব করি, তার কি অনেকখানি ভুয়ো? এর যে কতখানি ভুয়ো সে যে আমার চেয়ে কেউ বেশি জানে না। কিন্তু কথাটা উচ্চারণ করিতেও যে তাঁর চোখে জল আসিয়া পড়িল, তাহা সন্ধ্যার অন্ধকারেও সন্ধ্যার অবিদিত রহিল না। তিনি হাত দিয়া চোখ দুটি মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, কিন্তু এখন আমি মাঝে মাঝে কি মনে করি জানিস সন্ধ্যা, মানুষে মানুষে ব্যবধানের এই যে মানুষের হাতে গড়া গণ্ডি, এ কখনো ভগবানের নিয়ম নয়। তার প্রকাশ্য মিলনের মুক্ত সিংহ দ্বারে মানুষের যতই কাঁটার উপর কাঁটা চাপায়, ততই গোপন গহ্বরে তার অত্যাচারের বেড়া অনাচারে শত ছিদ্র হতে থাকে। তাদের মধ্যে দিয়ে তখন পাপ আর আবর্জনায় কেবল লুকিয়ে প্রবেশ করে। অতঃপর কিছুক্ষণ পর্যন্ত উভয়েই নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিলেন। সন্ধ্যার নিশ্চয়ই মনে হইতে লাগিল ইহার সহিত তাহার পিতামহের বহু বিবাহের সত্যই কি একটা কদর্য সম্বন্ধ আছে, এবং কিছু না বুঝিয়াও তাহার কেমন যেন ভয় করিতে লাগিল। ঠাকুরমা বলিলেন, যাও দিদি, ঠাকুর ঘরের কাজটি সেরে ফেলোগে, নইলে তোমার মা যে বড় রাগ করবেন। সন্ধ্যা অন্যমনস্কভাবে জবাব দিল, তিনি নিজেই করে নেবেন এখন। বলিয়াই সে তাহার একটা হাত ধরিয়া কহিল, চলুন ঠাকুরমা, আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে। এই বলিয়া সে একরকম জোর করিয়া তাহাকে টানিয়া তুলিয়া নিজের ঘরের দিকে প্রস্থান করিল। এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে, অষ্টম পর্ব।
নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন, এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে নবম পর্ব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলতান।